জুলাই মানে সেই 24শে জুলাইয়ের কথা মনে করলে এখনো স্থির থাকতে পারি না নিজেকে। আর সেই মুহূর্তের কথা মনে করা বড় কঠিন এক অবস্থা। সেই বিভৎস দিনগুলি, প্রতিটা মুহূর্তে তো রাজপথে ছিলাম। এমনও দিন গেছে যে সারাদিন রাজপথে, রাত্রে ঘুমানোর জন্য বাড়িঘরেও থাকতে পারি না। কারণ রাজপথে আন্দোলন যখন হয়েছে, রাতে আবার পুলিশ বাসায় হানা দিছে, যার কারণে দিনে টিয়ার সেল, পুলিশের দৌড়ানি এবং মামলার হাজিরা, এভাবে দিনগুলি কাটাইতে হয়েছে। আর রাতে মানুষের বাড়ি বাড়ি এক এক দিন এক এক বাসায় ঘুমাইতে হয়েছে। বিশেষ করে সে জুলাইয়ের আন্দোলনের সংগ্রামে এমন অনেক ঘটনা আছে। একদিনের কথা মনে পড়ে, স্টেডিয়ামে সেদিন আমরা আন্দোলন সংগ্রামের রাজপথে নিষিদ্ধ সময় যখন কারফিউ চলাকালীন আমাদের সংগঠন থেকে সিদ্ধান্ত আসলো রাজপথ ছাড়া যাবে না। আমরা নারায়ণগঞ্জ স্টেডিয়ামের সামনে স্পট ছিল আমাদের, চাষারা থেকে সাইনবোর্ড পর্যন্ত। স্টেডিয়ামের এখানে আমার নেতৃত্বে এবং আমাদের বর্তমান নারায়ণগঞ্জ 4 আসনের মাননীয় এমপি মহোদয়ের বাবা জাকির হোসেন ভাই, আমাদের দুইজনের নেতৃত্বে মিছিল ছিল। সেই মিছিল আমরা শুরু করে মাত্র লালখা মোড়ে আসলাম। শিবু মার্কেট থেকে মিছিল শুরু করে শিবু মার্কেটের নিচে অসংখ্য পুলিশ, তাদেরকে ওভারটেক করে লালখার মোড়ে এসে আমরা যখন আমাদের ছেলেরা টায়ারে আগুন দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে প্রায় 12টি যৌথ বাহিনীর গাড়ি আমাদেরকে ব্যারিকেড করে ফেলল। ওই মুহূর্তে যে যেখানে ছুটে গেলাম আমরা, আমিও খুব কাছাকাছি অবস্থান থেকে আল্লাহ যৌথ বাহিনীর হাত থেকে রক্ষা করলেন। পড়ে গেলাম রাস্তায়, হাঁটুর বাকল চলে গেল, প্যান্ট ছিঁড়ে গেল। এরকম অসংখ্য ঘটনা। আরেকদিন এসবি গার্মেন্টস এর সামনে এরকমই এক ঘটনা। আমরা দেখলাম পুলিশের গাড়ি চলে গেল, দেখে আমরা আমাদের যে সোর্স খবর দিল যে পুলিশ চলে গেছে, এদিকে আর পুলিশ নাই। আমরা রোডে মিছিল শুরু করলাম এসবি গার্মেন্টস এর সামনে থেকে। করইতলার মাঠের কাছাকাছি আসার পরে দুই দিক থেকেই পুলিশ আমাদেরকে অ্যাটাক করে ফেলল। একটা কঠিন মুহূর্ত। এইসব স্মৃতি এবং এইসব দিনগুলির কথা যদি মনে পড়ে, আসলেই মানে নিজেকে ঠিক রাখতে পারি নাই। বিশেষ করে 5ই আগস্ট, মানে যেটাকে আমরা 36শে জুলাই বলি, সেদিন মিটমিটি বৃষ্টি হয়েছিল, মাঝে মাঝে বড় আকারের বৃষ্টি ছিল। সমগ্র নারায়ণগঞ্জ থেকে সাইনবোর্ডে মিছিল একত্রে হলো। আমি মাতোয়াল মেডিকেল থেকে জয়েন করলাম। মাতোয়াল মেডিকেলের থেকে সামনে সেন্টু ফার্মের এখানে আসার পরে প্রচন্ড বেগে বৃষ্টি। আমরা বৃষ্টি অপেক্ষা করেই ভিজে ভিজে মিছিল নিয়ে পুরো নারায়ণগঞ্জের মিছিলটা আমি এবং আমাদের জাকির ভাই সহ নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে সামনে আগালাম। রায়েরবাগে যাওয়ার পরে বাধার সৃষ্টি হলো। আমরা বাধা উপেক্ষা করে মিছিল সামনে নিয়ে গেলাম। শনি আকরা যাওয়ার পরে দেখলাম শনি আকরা কলেজের উত্তর পাশের একটা বাড়ি থেকে পরপর 3টি গুলি ছাড়া হলো আমাদের মিছিলে। আমার পাশেরই 2 জন পড়ে গেল,
আমার চোখের সামনে তারা গুলিবিদ্ধ হলে আমরা মিছিলটা আর থামাইলাম না, মিছিল নিয়ে অগ্রসর হলাম। হওয়ার পরে কাজলা যাওয়ার পরে কুতুবখালীর আগে কাজলার এদিক থেকে আবার পুলিশ রাস্তার সাইড থেকে গুলি করতে লাগলো, টিয়ারশেল এবং মানে অন্ধকার করে ফেলল। এক পর্যায়ে আমরা মিছিলকে তাদের অপেক্ষা করে মিছিল স্টপ না করে সামনে আগাই। কুতুবখালী যাওয়ার পরে একেবারে পুলিশ প্রচন্ড বেগে আমাদেরকে ব্যারিকেড দেয় এবং গুলি করতে করতে আমাদের সামনের দিকে আসে। সামনের দিকে আসলে আমরা আর সামনে আগানোর কোনো সুযোগ ছিল না, তারা সরাসরি গুলি করতেছিল। কিছু ভাই আহত হলো, আমাদের মিছিল ছত্রভঙ্গ হয়ে গেল। হওয়ার পরে মনে পড়ে সেই কথাগুলি। আমি, জাকির ভাই, আমাদের একজন ওয়ার্ড সেক্রেটারি মিজান ভাই, আমার মেয়ের জামাই ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান তারিফ, এরা সহ দুনিয়াতে আমার শ্বশুর বাড়িতে চলে যাই। কিছুক্ষণ ফল ফ্রুট খাওয়ার পরে আবার জাকির ভাই আর আমি একটা রিক্সা নেই। দোলাইপাড় যাওয়ার পরে দেখলাম যে আমাদের রিক্সা ঠেকাইলো। পরামর্শ মানে সুন্দর কথাবার্তার মাধ্যমে দোলাইপাড় আমরা ওভারটেক করলাম, কিন্তু আমাদের পাশে দিয়ে অসংখ্য সিএনজি, ভ্যান, রিক্সা, যাত্রাবাড়ির যে গন্ডগোল, যাত্রাবাড়ির যে গোলাগুলি, সেখানে অনেকে আহত। এদেরকে মেডিকেল নিয়ে যে যেখানে নিতে পারছে নিছে। আমরা এই রিক্সাকে বললাম আমরা শাহবাগ যাব, তুমি কিভাবে নিবা, তোমার দায়িত্বে নিবা। বিভিন্ন জায়গায় ব্যারিকেড, বিশেষ করে সানকারপুল যাওয়ার পরে আর আগাইতে পারছি না। এরপরে ভিতর দিয়া, অনেক ভিতর দিয়া, পাড়া মহল্লা দিয়া, সেই আজিমপুর দিয়া, নীলক্ষেত দিয়া, এক পর্যায়ে আমরা কাটাবনে দিয়া শাহবাগ গেলাম। শাহবাগ পৌঁছার পরে রিক্সা ছাড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সুখবরটি শুনাইলেন যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। এই খবর পাওয়ার পরে রাস্তায় আমরা 2 রাকাত নফল শুকরানা নামাজ পড়লাম। আবার ছেলেরা আনন্দ উল্লাস করতেছিল। আমরা আর একটি রিক্সা নিয়ে সে বাংলা মোটর মগবাজার হইয়া আবার আমরা আমাদের সকলের খোঁজ খবর নেওয়ার জন্য বিভিন্নভাবে, তখন আর মানে কোন রাস্তাঘাটে মানুষ মনে হয় যেন বিদ্যুৎ বেগে সবাই বাড়ি ঘর থেকে নেমে আসলো। সেই দৃশ্য, দীর্ঘদিনের যে হয়রানি, যে কষ্ট, যে দুঃখ, সব ভুলে গেলাম। আনন্দ হাসি মুখে আমরা ঘরে ফিরলাম। কিন্তু আজ সেই কষ্ট রয়ে গেল। যে জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের এত পরিবর্তন আসলো, কিন্তু সরকার ক্ষমতায় আসার পরে নির্বাচনে 71% হ্যাঁ ভোট পাওয়ার পরেও আজও পর্যন্ত জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য সরকারের কোনো উদ্যম আমরা লক্ষ্য করছি না। এটা শুধু আমার দুঃখ না, এটাই জাতির দুঃখ, এটাই 71-70% লোকের দুঃখ। আমি মনে করি এবং আশা করব সরকারের যেন শুভ উদয় হয়, যেন এই জুলাই সনদ অবশ্যই 37শে জুলাই 2026-এর মধ্যে বাস্তবায়ন করেন, এই আহ্বান সরকারের প্রতি রাখি এবং দেশবাসীকে ধৈর্য ধারণ করে আগামী দিনে জুলাইয়ের যোদ্ধারা যে আন্দোলন সংগ্রামের ডাক দিবে, প্রয়োজনে আমরা আরেকটি আন্দোলন সংগ্রামে শরীক হব ইনশাআল্লাহ। 5 আগস্টের পরে দ্বিতীয় স্বাধীনতা বলতে বোঝানো গিয়েছে যে 34 জুলাইটাকে। তো আসলে কি
এখন যে বর্তমান সরকার আছে তারা মানে বিভিন্ন সময় সংসদে দেখি, তারপর তারা বিভিন্ন টকশোতে দেখি যে তারা এই 36শে জুলাইটাকে শুধু একটা গণ অভ্যুত্থান হিসেবে ধরে এবং 71-এর সাথে এই বিষয়টা কম্পেয়ার করে না, এবং 71-এর যে সংবিধান আছে সেই সংবিধান গুলো এই 36শে জুলাই যে সনদ বাস্তবায়ন হবে সেখানে তারা ইনক্লুড করতে চায় না। তো এই বিষয়টা আপনার সাথে একটু পরিষ্কার হতে চাচ্ছিলাম যে আসলে বিষয়টা কি। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথম ব্যতীত দ্বিতীয়ের কোনো মূল্য নাই, আবার দ্বিতীয় ছাড়া প্রথমের কোনো মূল্য নাই। প্রথম স্বাধীনতা বলি সেটা হলো 71 আমাদের যেই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, সেটা একটা পর্যায়, আবার এটাও একটা পর্যায়। আমি যদি আরেকটু পূর্বে কথা বলতে চাই তাহলে 47ও কিন্তু একটা পর্যায় ছিল এই উপমহাদেশের জন্য। সে বিদায় একটা ছাড়া আরেকটার অগ্রগতি হয় না। আমরা 71-এ স্বাধীনতা পেয়েছি, সেটা একটা অগ্রগতি হয়েছে আমাদের। তখন একটা দেশ পরিচালনার জন্য একটা সংবিধান রচিত হয়েছে। আমরা যদি মনে করি সেই সংবিধান যে রচিত হয়েছে ওটা একটা প্রেক্ষাপট ছিল, তাহলে এখনো তো একটা প্রেক্ষাপট। এখন কেন সংবিধান আবার সংস্কার করা যাবে না? এখন তো সংবিধান বাদ দেওয়ার কথা বলা হচ্ছে না, সংস্কার করার কথা বলা হয়েছে। সংবিধানে অনেক কিছু আছে যেটা সেই ব্রিটিশদের বিষয় আশয় এখনো রয়ে গেছে, পাকিস্তান আমলের বিষয় আশয় এখনো রয়ে গেছে, কিন্তু আমরা তো দিনে দিনে অনেকগুলি দিন পার হয়ে গেছে। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সেই হিসাবে আমি মনে করব এই জুলাই গণ অভ্যুত্থানের পর অবশ্যই বাংলাদেশের সংবিধানকে সংস্কার করা অত্যন্ত জরুরি। আচ্ছা, আপনি তো দীর্ঘ বছর ধরে রাজনীতি করতেছেন, একজন পুরনো রাজনীতিবিদ। তো আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ জামাত ইসলাম তো সেই সময়ের আমলে অনেক নির্যাতিত হয়েছে এবং কি আপনাদের বেশ কয়েকজন নেতা কর্মীকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। তো এখন যারা আছে এই যে তৃণমূল তুলি আপনাদের যারা পরিশ্রম করেছে রাজপথে, তাদের জন্য আপনারা কি করতে পেরেছেন, এবং যারা জুলাই শহীদ হয়েছিলেন তাদের জন্য আপনারা কি করতে পেরেছেন বা আপনাদের পরিকল্পনা কি রয়েছে? সুন্দর একটি প্রশ্ন করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যোগ উপযোগী একটি প্রশ্ন। আসলে দীর্ঘ আন্দোলনের মাঠে ময়দানের লড়াকু সৈনিক বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন কর্মীরা, নেতৃবৃন্দ এবং বিগত ফ্যাসিস্ট সরকার সবচাইতে বড় ক্ষোভের রসানলের মুখে ফেলেছিল বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদেরকে। তারই ফলশ্রুতিতে আমাদের প্রায় 11 জন শীর্ষস্থানীয় নেতাকে তারা শহীদ করেছে। অসংখ্য, এমন কোন নেতা নাই আমাদের একেবারে কেন্দ্রীয় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যে মামলা হামলার শিকার হন নাই। আমার নিজেরও অনেকগুলি মামলা ছিল এবং সপ্তাহে একটা বড়, আমি হিসাব করে দেখছি যেহেতু শুক্র শনি 2 দিন বন্ধ, আর 5 দিনের ভিতরে প্রায় 4 দিনই কোনো না কোনো মামলার হাজিরা দিতে হয়েছে, আর একদিন হয়তো সংসারের জন্য সময় দিতে পেরেছি। এভাবে আমাদের সকল নেতা কর্মীদেরই দিনগুলি কাটাইতে হয়েছে। আর যে সমস্ত জুলাই যোদ্ধারা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন, আমরা সবার আগে তাদের পরিবারকে 1 লক্ষ টাকা আমাদের আমির জামাত দিয়েছেন, এরপরে আবার দিয়েছেন। এমনি ভাবে আমরা মনে করি
আমাদের যদ্দূর ক্যালকুলেশন নগদই আমরা 3বারে 3 লক্ষ টাকা করে পৌঁছাইতে পারছি এটা কি নারায়ণগঞ্জে? নারায়ণগঞ্জে। সারা দেশই হয়েছে, এবং শুধু আমাদের জনশক্তি যারা শহীদ হয়েছে তাদের না, সারা দেশের সকল শহীদদের দলমত নির্বিশেষে আমাদের কেন্দ্রীয় সংগঠন থেকে এটা পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। এরপরে সাংগঠনিকভাবে ঈদ চাঁদ উপলক্ষে যখন যেই সৃজন সুযোগ আছে তখনই তাদের পরিবারের সাথে আমাদের একটা রিলেশন তৈরি করা হয়েছে। এখনো আমরা শহীদদের পরিবারের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করি। বিশেষ করে নারায়ণগঞ্জের সকল শহীদদের তালিকা আমাদের কাছে আছে, আমরা তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আর যারা আহত আছে, যুদ্ধাহত যারা আছে, তাদেরকেও আমরা চিকিৎসা এবং সাংসারিক সহযোগিতা করার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা আছে, সাধ্য অনুপাতে আমরা চেষ্টা করি, এবং সরকারিভাবেও সংগ্রহ করে দেওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। নারায়ণগঞ্জ 4 আসনে 11 দলীয় ঐক্য জোটের থেকে আপনাদের এমপি নির্বাচিত হয়েছে, তো সেক্ষেত্রে তার মাধ্যমে কি আপনারা জুলাই যোদ্ধাদের জন্য কোনো ব্যবস্থা করতে পেরেছেন? আমরা গত ঈদে আমাদের এমপি সাহেব প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া জুলাই যোদ্ধাদের জন্য যে অ্যামাউন্ট পাঠাইছেন, আমরা আমাদের এমপি সাহেব মানে জুলাই যোদ্ধাদের সকলকেই তা পৌঁছানোর চেষ্টা করেছেন আমার জানা মতে। এখন একটু ভিন্ন প্রসঙ্গে জিজ্ঞাসা করবো, আসলে নারায়ণগঞ্জ 4 আসনের সবচেয়ে অবহেলিত একটি ইউনিয়ন কুতুবপুর ইউনিয়ন। আপনিও নারায়ণগঞ্জ 4 আসনের একজন বাসিন্দা এবং কুতুবপুর ইউনিয়নেরই স্থায়ী একজন বাসিন্দা, তো সেক্ষেত্রে এই রাস্তাঘাট উন্নয়নের জন্য নারায়ণগঞ্জ 4 আসনের যিনি এমপি আছেন তার কি পরিকল্পনা রয়েছে, যেহেতু আপনি ওনার খুব কাছের একজন মানুষ, সেই হিসেবে আমি জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কথাটা যথার্থই। আসলে আমি যদিও বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার কর্ম পরিষদের একজন সদস্য, সে বিধায় আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ শহরে যেমন আমার পদার্পণ ছিল, সোনারগাঁতেও ছিল, বন্দরেও ছিল, 2500 এবং রূপগঞ্জ সহ সকল জায়গায় পদার্পণ ছিল, আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম, এটা সঠিক কথা। কিন্তু দিন শেষে কুতুবপুরেই হলো আমার আসল ঠিকানা। আমি কুতুবপুরে বাড়ি করেছি প্রায় 30 বছরেরও ঊর্ধ্বে। এখানে মাটি ও মানুষের সাথে আমি মিশা আমার বাড়ি করার পর থেকেই। তো সেই বিধায় কুতুবপুরের দুঃখ কষ্ট সাথে আমি নিজেই জড়িত। আমি এমপি সাহেবের যেহেতু প্রধান নির্বাচনী এজেন্ট ছিলাম, চিফ এজেন্ট, এবং এই আসন নির্বাচন পরিচালক ছিলাম, সে বিধায় এমপি সাহেবের সাথে আমার সার্বক্ষণিকই যোগাযোগ রাখার চেষ্টা করি, এবং এমপি সাহেবের যত বরাদ্দ আছে সে বরাদ্দ থেকে আমাদের 7টা ইউনিয়ন এমপি সাহেবের নির্বাচনী আসনে কুতুবপুরকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেন, এবং আমারও অনেক চেষ্টা থাকে কুতুবপুরের জন্য। কিন্তু নারায়ণগঞ্জ 4 আসন গোটাটাই সমস্যাগ্রস্ত। এখন অসীম সমস্যায় সসীম বরাদ্দের মাধ্যমে আসলে খুব একটা দেখা যায় তা না। তাছাড়া গত কিছুদিন আগে আমরা দেখলাম সরকারি দলের এমপিদেরকে যে বরাদ্দ দেওয়া হয়, বিরোধী দলীয় এমপিদেরকে সেই বরাদ্দ দেওয়া হয় না, তুলনামূলক যথেষ্ট কম বরাদ্দ দেওয়া হয়, এবং এই বরাদ্দের উপরে আবার সরকারি দলের লোকদের মোটামুটি একটা চোখ রাখেন, ভাগ বসানোর চেষ্টা করেন। সে বিধায় আসলে কাজের অগ্রগতি
যেভাবে হওয়া দরকার আমি মনে করি সেভাবে হচ্ছে না। সরকারের আরো সহযোগিতা থাকা দরকার, দল মত নির্বিশেষে। এটা যেহেতু বিএনপি বাদের ভিতরে, এখানে পুরো নির্বাচনী এলাকাই জলাশয়ের ভিতরে আছে, সে বিধায় এখানে বরাদ্দ আরো বেশি বেশি দেওয়া জরুরি মনে করি আমি। আপনারা এত লড়াই সংগ্রাম করলেন, লড়াই সংগ্রামের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনলেন। তো এখন যে সময়টা যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন ফেসবুক টাইমলাইন, অনলাইন মাধ্যমে যে সেই শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবে খুব শীঘ্রই, এরকমের একটা মেসেজ ফেসবুকে মানে সচরাচর ঘোরাফেরা করছে। তো সে প্রসঙ্গে আপনার থেকে জানতে চাচ্ছিলাম, যদি এরকমের হয় তাহলে কি বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করবে, না বাংলাদেশের সমস্যা নিয়ে যে সমস্যাগুলো তা আরো বেশি প্রকট হবে? ধন্যবাদ আপনাকে। আপনি একটি স্বপ্নের কথা শুনাইলেন। ফ্যাসিস্ট সরকারের প্রতিষ্ঠাতা অনেক কিছু স্বপ্ন দেখেছিলেন। তার মেয়েও দীর্ঘদিন জনগণকে খালি স্বপ্নের কথাই শুনাইতেন। বর্তমানে সেই দলের কর্মীরাও বিভিন্ন আনাচে কানাচে পলয়া পলয়া থাইকা এরকম কিছু স্বপ্নে দেখে এবং সেটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করে। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার পা রাখার কোনোই সম্ভাবনা নাই এবং কোনোই সুযোগ নাই। যদি রাখার চেষ্টা করে তাহলে তার অবস্থা হবে যথেষ্ট ভয়াবহ। সেদিন যদি তাকে গণভবনে পাওয়া যাইত তাহলে তার কবর রচনা সেদিনই হয়ে যেত। মানুষ যদিও কোনো দল একটু আশা করে যে আনলে হয়তো তাদের জন্য একটু ভালো হবে, না, তাদের জন্য ভালো হবে না। আওয়ামী লীগ কখনোই কাউকে ছাড় দেয় নাই, দিবেও না। সেজন্য শেখ হাসিনার বাংলার মাটিতে পা রাখার আর কোনো সুযোগ আমি দেখছি না। তাদের এই স্বপ্ন স্বপ্নই থাকবে।